নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের প্রাইম নিউজে। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের হিসেব দিতে 10 দিনের সময় বেঁধে দিলেন মন্ত্রী রতনলাল নাথ। না হলে কেটে দেওয়া হবে বৈদ্যুতিক লাইন, আদায় করা হবে অতিরিক্ত জরিমানা। আগরতলা শহরবাসীর জন্য এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। রাজ্যে যথেষ্ট বিদ্যুৎ যোগানের ব্যবস্থা রয়েছে, তাই রাজ্যে কোথাও লোডশেডিং নেই। পাওয়ার কাট হয়, এই পাওয়ার কাট হয় ফিউজ জ্বলে যাওয়ায়, থিম্বল পুড়ে যাওয়ায়, তার পুড়ে যাওয়ায় এবং মিটার পুড়ে যাওয়ায়। তাই আগরতলা শহরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা আগের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছে তাদের অতিরিক্ত বিদ্যুতের হিসেব বিদ্যুৎ নিগমকে 10 দিনের মধ্যে অবগত করতে হবে। না হলে ভিজিলেন্সের টিম 10 দিন পর সেই সুবিধাভোগী গ্রাহকের বাড়িতে গিয়ে বৈদ্যুতিক লাইন কাট করে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত জরিমানা করবে। রবিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ নিগমের এই কঠোর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, শুধু আগরতলা শহরেই রয়েছে 1,66,000 গ্রাহক। সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন হয় আগরতলা শহরের জন্য। সারা রাজ্যে যে বিদ্যুতের প্রয়োজন হয় তার 1/4 ভাগ বিদ্যুতের প্রয়োজন হয় আগরতলায়। কিন্তু এই বছর দেখা যাচ্ছে অস্বাভাবিক গরমের জন্য মানুষ ফ্রিজ এবং এসির ব্যবহার বৃদ্ধি করেছে, কিন্তু এতে ব্যবহারের মাত্রা যে বেড়েছে সেটা বিদ্যুৎ নিগম জানে না, যার কারণে এর চাপ পড়ছে এলাকার ট্রান্সফরমারের উপর। তাই আগের তুলনায় অতিরিক্ত কোনো বিদ্যুৎ পরিষেবা বাড়িতে গ্রাহকরা ব্যবহার করছে সেটা যাতে বিদ্যুৎ নিগমকে অবগত করে, তাহলে বিদ্যুৎ নিগমের কর্মীরা ট্রান্সফরমারের পাওয়ার বৃদ্ধি করে দেবে, বৈদ্যুতিক তার প্রয়োজনে পরিবর্তন করে দেবে। এর জন্য আহ্বান জানান মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী আরো বলে দেন, রাজ্যের বিদ্যুৎ নিগম সিদ্ধান্ত নিয়েছে আগামী 10 দিনের মধ্যে যাতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে গ্রাহকরা বিদ্যুৎ কর্মীদের অবগত করেন। যদি 10 দিনের মধ্যে কোনো গ্রাহক তার বাড়ির অনুমোদিত বিদ্যুৎ থেকে অতিরিক্ত বিদ্যুৎ পরিষেবার নিগমের কর্মীদের অবগত না করে, তাহলে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আইন 2003 মোতাবেক 163/126 ধারা অনুযায়ী গ্রাহকদের বাড়িতে ভিজিলেন্স টিম যাবে এবং অতিরিক্ত জরিমানা করা হবে এবং বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হবে। আপাতত এই নিয়ম আগরতলা শহরবাসীর জন্য লাগু করা হয়েছে, কারণ কিছু কিছু গ্রাহকদের জন্য বৈধ গ্রাহকদের এর সমস্যায় পড়তে হচ্ছে। প্রয়োজনে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান মন্ত্রী। লাগাচ্ছে, আরো অন্যান্য কাজ করছে। অত্যধিক গরম, বিশেষ করে এই দুটার কথা বলছি, আরো আছে। এই যে লাগাচ্ছে, লাগাতে কোনো অপরাধ নেই, আমার কারেন্টের শর্ট নেই। এই যে লাগালে কিন্তু বিদ্যুৎ দপ্তর জানে না কিভাবে সিস্টেম কারেন্ট আমরা যে কানেকশন দেই কিভাবে। আপনার বাড়িতে নিজেই কিন্তু ওয়ারিং করেন, বিদ্যুৎ দপ্তর ওয়ারিং করে না? করে? বিদ্যুৎ দপ্তর ওয়ারিং করে? নিজেরা ওয়ারিং করেন। ওয়ারিং করে বিদ্যুৎ দপ্তরকে জানান, আমি 3টা ফ্যান লাগাবো, 2টা আমি লাইট লাগাবো, একটা এসি মেশিন লাগাবো। এই লোডটা কত আপনি টেকনিক্যাল ম্যান আপনি জানেন না, টেকনিক্যাল ম্যান আপনি না। ওরা সেই অনুযায়ী লোডটা ঠিক করে, মিটারটা সেই লোডের উপর ঠিক করে, আপনার বাড়িতে যে লাইনটা দেবে তারটা সেই লোডের উপর ঠিক করে দেয়। এবং ওই এলাকায় যে ট্রান্সফরমারটা আছে, আপনার বাড়ি, আমার বাড়ি, তার বাড়ি, তার বাড়ি, তার বাড়ি, সব লোড যুক্ত করে নিয়ে ট্রান্সফরমারটা দেয়। এবার যে আপনি অতিরিক্ত লাগাচ্ছেন, একটার জায়গায় 5টা এসি, 2টার জায়গায় 4টা এসি, এই যে লাগাচ্ছেন দপ্তরকে জানাচ্ছেন না। তাহলে দপ্তর আপনার বাড়ি যে লাগাচ্ছেন না জানিয়ে, দপ্তর না জানলে ট্রান্সফরমার পুড়বে কিনা, তার পুড়বে কিনা, আপনার বৈদ্যুতিক যন্ত্রাংশ, ট্রান্সফরমার, পরিবাহী তার, লাক্স থিম্বল এবং গলে যাওয়া তার, গলে যাওয়া, পাওয়ার কাট হবে। আপনি এক বাড়িতে পুড়ে যাচ্ছে, পাওয়ার কাট হয়ে যাচ্ছে। এই যে পাওয়ার কাট হয়ে যাওয়ার ফলে এই সমস্যা হচ্ছে। আমি যারা বৈধ গ্রাহক সবাইকে বলছি, সম্মানিত গ্রাহকরা, আমি অনুরোধ করব
যে আগামী 10 দিনের মধ্যে আগরতলা শহর বলছি, এই কাজটা বেশি আগরতলা শহরে হচ্ছে, কারণ যোগাড় এখানে বেশি কারেন্ট ইউজ হচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, আগরতলা পৌর নিগম এলাকা, খুমলুং, উদয়পুর মিউনিসিপাল এলাকা, ধর্মনগর মিউনিসিপাল এলাকা, এলটি এবং এসটি লাইন সম্পূর্ণভাবে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে এবং এর জন্য ঋণ নেওয়া হবে, কারণ প্রচুর অর্থ ব্যয় হবে। 2 থেকে 2.5 বছরের মধ্যে চেষ্টা করা হবে 2010 কোটি টাকা ব্যয় করে আন্ডারগ্রাউন্ডের কাজ সম্পূর্ণ করার বলে জানান মন্ত্রী। শান্তন টিভি। এক ভারত শ্রেষ্ঠ ভারত, সমস্ত দিক থেকে কাউকে বাদ দিয়ে নয়, সবকা সাথ সবকা বিকাশ। একটা অংশকে বাদ দিয়ে কখনো দেশ এবং রাজ্যের বিকাশ সম্ভব নয়। রবিবার বার্মা নেচার ওচিড প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অত্যাধুনিক আটা ময়দা তৈরির কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করলেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার শিল্পনগরী বোচং নগরে অত্যাধুনিক আটা ময়দা তৈরির কারখানার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ আরও অনেকে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মন্ত্রী এবং উপস্থিত অতিথিরা এই অত্যাধুনিক আটা ও ময়দা তৈরির কারখানা ঘুরে দেখেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সব দিক থেকে কাউকে বাদ দিয়ে নয়, সবকা সাথ সবকা বিকাশ। একটা অংশকে বাদ দিয়ে কখনো দেশ এবং রাজ্যের বিকাশ সম্ভব নয়। ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের সংঘবদ্ধ প্রয়াসে সেটা সম্ভব। শুধুমাত্র রাজনীতি নয়, সবকিছুর ঊর্ধ্বে ওঠে উন্নয়নই একমাত্র হাতিয়ার, যার উপর ভর করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রাজ্যে বড় শিল্পের সম্ভাবনা কম, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দিয়েই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজ্যকে। ত্রিপুরা 3 দিক দিয়েই বাংলাদেশ বেষ্টিত, কিন্তু দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ত্রিপুরা রাজ্যকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন মাধ্যমে জুড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বের করিডোর হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে জলপথ, সড়কপথ, আকাশপথ সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই প্রতিফলন রাজ্য এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠছে। উদ্যোগ গ্রহণ করছে রাজ্যের উদ্যোগপতিরা, উপকৃত হচ্ছে রাজ্যের বেকাররা, আর তাদেরকে সাহায্য করছে ব্যাংকার্সরা। এভাবে সকলের মিলিত প্রয়াসে রাজ্যকে আগামী দিনে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, সমস্ত দিক থেকে কাউকে বাদ দিয়ে নয়, সবকা সাথ সবকা বিকাশ। একটা অংশকে বাদ দিয়ে কখনো দেশের বিকাশ সম্ভব নয়, রাজ্যের বিকাশ সম্ভব নয়। আর আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের সংঘবদ্ধ প্রয়াসের মাধ্যমে সেটা সম্ভব হবে। আজকে তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক সন্ত্রাসের ঊর্ধ্বে উঠে, সমস্ত দিক কিছুর ঊর্ধ্বে উঠে উন্নয়নই হচ্ছে একমাত্র হাতিয়ার, যার মাধ্যমে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে এই ধরনের ক্ষুদ্র শিল্প বলুন, মাঝারি শিল্প বলুন, কারণ বড় শিল্প আমাদের রাজ্যে সম্ভাবনা কম। আপনি যদি গুয়াহাটি দিয়ে আসেন, আমাদের সব থেকে শেষে আসছে ত্রিপুরা, পার্শ্ববর্তী বাংলাদেশ। 3 দিক থেকে বাংলাদেশ পরিবেষ্টিত। তারপরেও আমাদের দিল্লিতে সরকার গঠিত হওয়ার পর এই যে ডাবল ইঞ্জিন সরকার, আমাদের সাপ্রমের সঙ্গে সেখানে আইসিপি তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যকে সেখানে মুক্ত করার জন্য। আগামী দিন আসছে যে নর্থ ইস্টের করিডোর হিসেবে ত্রিপুরা সেখানে কাজ করবে। আমাদের নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন দুদেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, কাজ চলছে। আগামী বছরখানেক হয়তো লাগবে, সেটা সম্পূর্ণভাবে বাণিজ্যের দুয়ার খুলে দেবে আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সঙ্গে। বিমানপথ, সড়কপথ, জলপথ, প্রতিটি ক্ষেত্রে আজকে ডাবল ইঞ্জিন সরকারের আশীর্বাদে, মোদীজির আশীর্বাদে আমাদের রাজ্য আমাদের এগিয়ে চলছে। এবং তারই প্রতিফলন যে আমাদের এই যে ছোট মাঝারি শিল্প, সেই শিল্প গঠনে আজকে রাজ্যের যারা বেকার, রাজ্যের যারা উদ্যোগপতি, তারা উদ্যোগ গ্রহণ করেছেন, প্রচেষ্টা গ্রহণ করেছেন, শিল্প দপ্তর তাদেরকে সহযোগিতা করছে এবং বিভিন্ন ব্যাংকের যারা সেখানে রয়েছেন ব্যাংকার্সরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এভাবেই যৌথভাবে সকলের সমন্বয়ের মাধ্যমে আমাদের আগামী দিনে চলতে হবে এবং আমাদের রাজ্যকে সুন্দর করতে হবে।
বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভর করা। বর্তমান সরকার শুধুমাত্র কথায় বিশ্বাসী নয়, সরকারের লক্ষ্য হচ্ছে কর্মযজ্ঞের মধ্য দিয়ে সাধারণ মানুষের উন্নতি ঘটানো। বর্তমান সরকার কাজ করছে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে। এবং সরকার যে দৃষ্টিকোণ রেখে কাজ করছে, আমাদের সরকারের যে মেন লক্ষ্যমাত্রা ছিল যে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করা। আজকে আমাদের কাছে রাবার একটা বড় মাত্রায় উৎপাদিত হয়, রাবার ইন্ডাস্ট্রি, এখানে মেইলিং সিস্টেম, এখানে আরো বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গড়ার পরিকল্পনা নিয়ে মানুষ, মানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাইরে থেকে, তারা এই ত্রিপুরা রাজ্যে নিবেশ করার জন্য আমাদের এই রাজ্যে আসে। আগে দেখবেন একটা, এর আগেও তো হওয়ার কথা ছিল, কেন হয়নি? আগেও তো ত্রিপুরা রাজ্যে ধান উৎপাদিত হতো, কিন্তু এই কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়নি। কেন এই পিডিএস সিস্টেমে ত্রিপুরার উৎপাদিত ধান বা চাল ত্রিপুরার পিডিএস সিস্টেমে কেন পাওয়া যাবে না? কেন বাইরের উপর নির্ভরশীল করা হবে? আগেও তো সরকার ছিল, কিন্তু সেই সময় করতে পারেনি। তার প্রতিবন্ধকতা ত্রিপুরা রাজ্যে একটা ভাইরাস ছিল, সেটার নাম হলো সিটু। খালি বীর চাঁদা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, নাহলে ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাইরে থেকে কোনো শিল্পপতি এখানে ইনভেস্ট করার জন্য আসতো না, কারণ চাঁদাও দেবো না, এখানে কিছু করবো না, আর ত্রিপুরা রাজ্যে কিছু হবেও না। সেই মানসিকতা ছিল। এখন আমাদের কাছে সরকার, আমাদের যারা বাইরে থেকে শিল্পপতিরা এখানে ত্রিপুরা রাজ্যে আসছেন, আমাদের স্থানীয় যারা শিল্পপতিরা, তারাও বিভিন্নভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছেন। তাতে কি হবে? আমাদের এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী, তাদের কর্মসংস্থান হবে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে, রেভিনিউ কালেকশন হবে, এবং ত্রিপুরা যেদিন আমাদের স্বয়ংসম্পূর্ণ হবে, তখন বাইরের বার্মা নেচারোজেড প্রাইভেট লিমিটেড এই অত্যাধুনিক আটা ময়দা তৈরির কারখানার উদ্যোক্তা। এখানে শিল্প স্থাপন করার জন্য উপস্থিত অতিথিরা প্রত্যেকে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। শান্তন টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম যে ফাইলে স্বাক্ষর করেছেন সেটা হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি। এর থেকে ত্রিপুরা রাজ্যের কৃষকরা পেতে চলেছে 48,95,00,000 টাকা। রবিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম যে ফাইলে স্বাক্ষর করেছেন সেটা হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি। এর মধ্যে 20,000 কোটি টাকা দেশের কৃষকদের জন্য মঞ্জুর করেছেন। 2018 সালে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হয়। তারপর থেকে এখন পর্যন্ত 16 কিস্তিতে 11 কোটি কৃষক উপকৃত হয়েছে। এর মধ্যে 3 কোটি মহিলা কৃষক রয়েছে। এই 16 কিস্তিতে 2,25,000 কোটি টাকা ব্যয় হয়। এর মধ্যে ত্রিপুরা রাজ্য রয়েছে 2,52,907 জন কৃষক উপকৃত হয়েছেন। তারা টাকা পেয়েছে 687,43,00,000। কিন্তু এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যে স্বাক্ষরটি নরেন্দ্র মোদী করেছেন তাতে ত্রিপুরা রাজ্যে আসবে 48,95,00,000 টাকা। এই টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে চলে যাবে। আগামী 18 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা নিজে রিলিজ করবেন। এদিন বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই প্রকল্পের আওতাধীন সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। রবিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী আরো জানান, এই টাকা আসার পর সর্বমোট 736,38,00,000 টাকা পাবে রাজ্যের কৃষকরা। মন্ত্রী আরো বলেন, প্রায় আরো 4 লক্ষাধিক কৃষক রয়েছেন। সরকার চাইছে তারা সকলকে এ সুবিধার আওতায় আনার জন্য। তাহলে কৃষকরা উপকৃত হবে বলে জানান তিনি। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গ্রাম, গরিব ও কৃষককে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকারের মূল লক্ষ্য হলো আত্মনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা ও এক ভারত শ্রেষ্ঠ ভারত। গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে এবং কৃষক স্বয়ংভর হলে রাজ্য স্বয়ংভর হবে। কারণ কৃষক ছাড়া খাদ্যের কল্পনাও করা যায় না বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। ওনার কার্যালয়ে উপস্থিত হয়েছেন যে প্রথম সইটা, যে ফাইলে সই করেছে
সেটি হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, এবং সেখানে সারা দেশের কৃষকের জন্য 20,000 কোটি টাকা মঞ্জুর করেছেন, 17th ইনস্টলমেন্ট। একবারও 2018 থেকে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সারা দেশে চালু হয়, এবং এখন পর্যন্ত 16 কিস্তিতে কৃষকরা 11 কোটি কৃষক উপকৃত হয়েছে সারা দেশে। এর মধ্যে 3 কোটি নারী কৃষক আছে, মহিলা কৃষক, এবং 16 কিস্তি পর্যন্ত গেছে 2,25,000 কোটি। আমাদের রাজ্যে কত? 16 কিস্তি পর্যন্ত 2,52,907 জন কৃষক, 2,52,907 জন কৃষক মোট টাকা পেয়েছে 16 কিস্তিতে আমাদের রাজ্যে 687 কোটি 43 লক্ষ। এই যে 17 কিস্তির যে সইটা করলো, আমাদের রাজ্যে কত আসবে, যেটা গতকাল সকাল পর্যন্ত আমরা জানতাম না। আমাদের রাজ্যে আসবে 48 কোটি 95 লক্ষ। আমাদের কাছে আসবে না, ডাইরেক্ট কৃষকের অ্যাকাউন্টে চলে যাবে। এটা 18 তারিখ প্রধানমন্ত্রী নিজে রিলিজ করবেন, এবং ডিবিটির মাধ্যমে বিকাল 4টা থেকে 7টার মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা 48 কোটি 95 লক্ষ। ঊনকোটি জেলার উপর দিয়ে চলে যাওয়া 208 বিকল্প জাতীয় সড়ক তথা কৈলাসহর কুর্তি ও কৈলাসহর ডেমডুম ও কৈলাসহর কুমারঘাট সড়কের কাজ প্রায় 70 থেকে 80% হয়ে গেছে, আর বাকি কাজটা আগামী কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। যে পরিমাণ কাজ হয়েছে তার গুণগত মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সড়ক পথে বহু জায়গায় ফাটল ধরে গেছে, বহু জায়গায় রাস্তার দুপাশে থাকা পাহাড়ের মাটি ধসে পড়ে এবং গাছ ওয়াল ভেঙে যায়, বহু জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের দুপাশে থাকা ড্রেন নির্মাণের কথা থাকলেও সড়ক নির্মাণকারী সংস্থা পাকা ড্রেন নির্মাণ করেনি, যার কারণে সড়কের দুপাশে থাকা চাষযোগ্য জমিতে জল জমে যাচ্ছে। এতে করে দুর্ভাগ্যের কবলে পড়তে হচ্ছে চাষিদের। সেই সমস্ত বিষয়গুলো নিয়েই রবিবার এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় কৈলাসহরের সার্কিট হাউসে কনফারেন্স হলে। বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী টিঙ্কু রায়। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা চলে এই বৈঠক। সড়ক নির্মাণকারী সংস্থার আধিকারিকদের গুণগত মান বজায় রাখার জন্য কড়া বার্তা দেন মন্ত্রী টিঙ্কু রায়। বৈঠক শেষে তিনি বলেন, একটি কমিটি গঠন করা হয়েছে। কি কি দুর্বলতা রয়েছে এই কমিটি সেই সমস্ত দুর্বলতাগুলোকে চিহ্নিত করে আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট জমা করবে জেলা শাসকের কাছে। এই রিপোর্টের ভিত্তিতেই ভুল ত্রুটি শুধরে কাজগুলো শীঘ্রই শেষ করা হবে। এদিনকার এই বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক দশরথ দেববর্মা, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা, পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রতিরঞ্জন দেবনাথ প্রমুখ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের জেলা আধিকারিক সহ আমাদের যারা লাইন ডিপার্টমেন্টের রয়েছেন সবাইকে নিয়ে, আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং হয় এবং একটা কমিটি তৈরি করা হয়, যে কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে জেলা শাসকের কাছে কোথায় কোথায় জল বন্ধ হয়ে আছে এবং সেই জল বন্ধের কারণে কাদের ক্ষেত করতে পারছে না, বা সেই রাস্তার রিটার্নিং ওয়াল যেখানে ভেঙে গিয়েছে এই বৃষ্টির কারণে সেটা কি কোয়ালিটি খারাপ কাজ হয়েছে, বা সেখানে
কাজের গুণগত মান বা অন্য কোনো কারণে ভেঙে পড়েছে, বিপর্যয়ের কারণে ভেঙে পড়েছে, সেগুলো নিয়ে একটা রিপোর্ট দেবে। তার জন্য একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি রিপোর্ট দেবে 3 দিনের মধ্যে জেলা শাসকের কাছে। পরবর্তীতে স্টেপ নেওয়া হবে সেগুলোকে কি করে মানুষের এই যে জমি জলবন্ধ আছে সেগুলো জল নিকাশি ব্যবস্থা করা এবং তারা যেন ধান ক্ষেত করতে পারে, তারা তাদের পরিবার যে জীবন জীবিকা সেই জমির উপরে যে চালিয়ে যাচ্ছিল সেটা যেন বহাল থাকে, তারা যেন করতে পারে, সেগুলো যেন পুনরায় ঠিকঠাক হয়। তার জন্যই আজকের এই পর্যালোচনা মিটিংটা। রবিবার বিকেলে রানীর বাজারে গীতাঞ্জলি হলঘরে আগমনক অনুষ্ঠানের মধ্য দিয়ে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 18 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃতি ছাত্রছাত্রীর হাতে মানপত্র সহ সংবর্ধনা তুলে দেয় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ছাত্রছাত্রীরা সফলতার মধ্য দিয়ে তাদের অভিভাবক, স্কুল সহ গোটা এলাকার নাম রাজ্যের মধ্যে উজ্জ্বল করেছে। নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে তারা জীবনের বড় পরীক্ষাতে সফল হয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্বাস করেন, সংবর্ধিত ছাত্রছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশ এবং রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও পারদর্শী হয়ে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে তারা। শিক্ষা গ্রহণের পাশাপাশি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভালো ফলাফলের জন্য অবদান রেখেছেন তাদের কথা সব সময় তারা মনে রাখবেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, রানীর বাজার পৌর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। জীবনের সবকিছু হারিয়েছে, স্ত্রীকে হারিয়েছে, অল্প বয়সে ছেলেকে হারিয়েছে, মেয়েকে হারিয়েছে, ব্যবসাতে কলাপস করেছে, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে চলে গেছে পাগল বলে। ইলেকশনে দাঁড়িয়েছে, হেরেছে, কর্পোরেটর ইলেকশনে হেরেছে, কিন্তু জীবনের শেষ টাইমে গিয়ে হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, আব্রাহাম লিঙ্কন। তো তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং কোনো লজ্জা নেই, আমি পারিনি, আমি পারবো আগামী দিনে, সেই মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেককে যদি এগোই তবে সাকসেস আসবে। তো আমি যে কথাটা বলছিলাম, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আবার অনেকে সেকেন্ড ক্লাস পেয়েছে, এই সংখ্যাটাই বেশি। এখন যখন ভর্তি হবে কলেজগুলোতে একটা অ্যাডভেঞ্চার অনেকের মধ্যে কাজ করে যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি এই রাজ্যে পড়াশোনা করবো না, আমি বাইরে চলে যাবো, ব্যাঙ্গালোর চলে যাবো, আমি দিল্লি চলে যাব, আমি অন্য রাজ্যে চলে, কলকাতায় চলে যাব। আবার অনেকে আছে যে না, আমি এমবিবিতে ভর্তি হব, বাড়িতে থেকে পড়াশোনা করব, ভালো ফলাফল করব। আগরতলা কলেজ লেক মৎস্য শিকার প্রতিযোগিতা সম্পন্ন হলো। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবনগর স্থিত মটন ক্লাবে মৎস্য শিকার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ছিলেন স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা সহ আরো অনেকেই। এই কলেজ লেকে গত 2 দিন আগে মৎস্য শিকার করার যে প্রতিযোগিতা সংগঠিত হয়েছে, আজকে তার পুরস্কার বিতরণী। আর এই পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা পৌর নিগমের দক্ষিণ ইস্ট জোনালের চেয়ারম্যান মাননীয় শ্রী সুকুমার সাহা মহোদয়, আমাদের দাদা, আমাদের সুকুমার দা এবং এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ আমার অনেকটি প্রোগ্রাম ছিল। 2020 সালের 23শে সেপ্টেম্বর আগরতলা গ্রিন লাভার্স গ্রুপ স্থাপন করেছিলেন শ্যামশ্রী দেববর্মা। মূলত ফেসবুক ফ্রেন্ডসদের নিয়ে এই গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপে মোট 6000 সদস্যা রয়েছে। রবিবার আগরতলা হেরিটেজ পার্কে সবুজ প্রেমীরা একে অপরের সঙ্গে পরিচিত হন। প্রায় 50 জন সদস্যা এদিন এখানে উপস্থিত হন। নিজেদের মধ্যে চারা গাছের আদান প্রদান করেন তারা। শ্যামশ্রী দেববর্মা জানিয়েছেন, সবুজকে চারদিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সেদিনকার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটাই হচ্ছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এসি নয়, গাছ লাগাতে হবে। গাছ লাগালে ভবিষ্যতে বাঁচা সম্ভব হবে। ফেসবুক গ্রুপ মেনলি আগরতলা গ্রিন লাভার্স গ্রুপ, প্রায় 6000 মেম্বার আছে। আর 2020 সালের 23শে সেপ্টেম্বর এটা স্থাপনা করা হয়েছিল, মানে মূলত আমিই করছিলাম। তারপর আমার সঙ্গে সব, বিশেষ করে আগরতলার সবুজ প্রেমীরা সবাই এটার সঙ্গে জুড়ে গেছে। তো আজকে প্রথম মিট আপ অনুষ্ঠান, মানে সবাই চাইতেছিল সবাই সঙ্গে সবাই পরিচিত হোক আর সবার মধ্যে গাছ আদান প্রদান হোক। মেনলি এইটাই, গাছ ডিস্ট্রিবিউশন, মেম্বারের সঙ্গে পরিচিত হওয়া, সবুজ চারদিকে ছড়িয়ে দেওয়া, এটাই এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য। কতজন আজকে এই জায়গায়? মোটামুটি 50 জন জোগাড় করতে পারছি। কইছিল তো আরো আইব, হয়তো আগামীতে আরো অনেক আইব, ওয়েদার টোয়েদার সবকিছুর উপরে নির্ভর করে। বা আমি চাইতেছি, দূরের অনেক আছে, বাইরের আছে, মানে ত্রিপুরার বাইরের আছে, তারা হয়তো আইতে পারতো না, কিন্তু মেইনলি যারা আইছে দেখা যাইতেছে আগরতলারই আইছে। হয়তো ভবিষ্যতে আরেকটা করা হইতে পারে, তখন আরো অনেকেই জুড়বো। তারপরে এখানে আমার অনেক গাছ কেনা বেচা হয়। এই গ্রুপটা শুধু এইরকম না, লোকাল নার্সারিরাও যুক্ত। একটা নার্সারি আছে আজকে যে নাকি গাছ ডিস্ট্রিবিউশন করবো, অন্তত 50টা গাছ ডিস্ট্রিবিউশন করবো, দিয়া নার্সারি কইছে আমাদের। গাছ লাগান, পরিবেশ বাঁচান। যেমন আমার বাড়িতে যখন কেউ আয়ে তখন কয়, ম্যাডাম আপনার বাড়িতে কি ঠান্ডা? কারণ আমার হাঁটার জায়গা নাই, এত বেশি গাছ আর কি। আপনি কোনোদিন যদি আয়েন দেখবেন, তো গাছ তো লাগাইতে হইব, এসি না লাগাই আমার মতে গাছ লাগাইতে হইব। গাছ লাগাইলেই আমরা বাঁচতে পারবো ভবিষ্যতে। জলের অভাব হইতো না, অক্সিজেনের অভাব হইতো না, ঠিক না? এটাই। আপনার এনজিওর নাম এবং আপনার নাম? এনজিও না, ঠিক, এটা একটা আগরতলা গ্রিন লাভার্স গ্রুপ। আর আমার নাম শ্যামশ্রী দেববর্মা, আমি একজন গ্রিন লাভার। ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণী নমো নমঃ। রবিবার জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি প্রতি বছরই গঙ্গা মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। কথিত আছে এই দিনই মহাদেবের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছিল। রবিবার রাজ্যব্যাপী বিভিন্ন সংস্থার উদ্যোগে গঙ্গা মায়ের পুজো হয়। জগন্নাথ রিক্রিয়েশন ফোরাম, পাশাপাশি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি সহ অন্যান্য জায়গায়ও ঘটা করে পালিত হচ্ছে গঙ্গা মায়ের পুজো। মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই গঙ্গা মায়ের পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ আরো অনেকেই। আরেকবার এই পুজোতে এসেছিলাম, আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে মাকে আরাধনা করি, মা গঙ্গাকে আহ্বান করি। এবং অতিথি যারা এখানে যারা এই এডুকেশন ক্লাবের সঙ্গে যুক্ত আছেন, সদস্যগণ এবং তারা এখানে সুইমিংয়ে তারা প্রশিক্ষণ নেন বা প্রশিক্ষক, প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন এবং সাংবাদিক শুভেচ্ছা। তো গঙ্গা মার পুজো আমরা আহ্বান করি, প্রতিটি অনুষ্ঠানের সঙ্গে মা গঙ্গাকে প্রথমে আমরা গ্রহণ করি। আমরা নিজেকে শুদ্ধ করি, সমাজকে শুদ্ধ রাখি, রাষ্ট্রকে শুদ্ধ রাখার জন্য মা গঙ্গা সর্বদাই আমাদের পাশে থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন। সেই কারণে গঙ্গাপক্ষে বা গঙ্গায় যারা আমরা সমস্ত পুকুর, সমস্ত নদী, সমস্ত সমুদ্রকে মা গঙ্গা বা পরিবেশ সমস্ত জলকে, এখানে যারা পবিত্র গঙ্গায় যারা সাঁতার প্রশিক্ষণ নেন বা প্রশিক্ষণ করান, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখান থেকে ছোটো ছোটো সাঁতাররা যারা ভবিষ্যতে আমাদের রাজ্যে প্রতিনিধিত্ব হিসেবে সাঁতার অংশগ্রহণ করবে এবং আমাদের রাজ্যের জন্য তারা অনেক পুরস্কার বা আমাদের সহযোগিতা আগামী দিন আমাদের বিশ্বাস। কাজে গঙ্গা মায়ের পুজোতে আমরা বেশি আলোচনা আমাদের সুযোগ নেই। আমি তবে বলবো এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।